আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে 14ই জুলাই 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি লিখিত ব্যাচের 40তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 8ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 10 নাম্বার প্রশ্ন সেটা। সেখানে বলা হয়েছে 10-এর ক, যদি আমরা দেখি, যেখানে বলা হয়েছে পুলিশ প্রতিবেদন কি, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়, এবং কোন ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি, যদি পারে কেন, ধারা। মোটামুটি এই প্রশ্নটা আগে আমরা, মানে এখন একটু বিস্তারিত পড়বো, বাট এর আগে আমরা জানি যে পুলিশ প্রতিবেদন, পুলিশ তদন্ত করে টোরে 156 থেকে তার তদন্ত শুরু হয়। সকল ওই যে 160-এ সাক্ষী তলব, 61-তে জবানবন্দি গ্রহণ, 62-তে কখন কখন 61-র জবানবন্দি ব্যবহার করা যাবে, 63-তে ভয়ভীতি দেখাবে না, 65, 66-তে তল্লাশি, 67-তে রিমান্ড, 68-তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানানো, 69-এ জামিন, 70-এ ওই আপনার ওই ম্যাজিস্ট্রেট অবগত করা বা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো অভিযুক্ত ব্যক্তিরে, 71-এ ফরিয়াদি বা সাক্ষীরে যেতে বা তার সাথে যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে তার বাধা দেওয়া যাবে না। আর 72-এ আছে পুলিশ ডায়েরি, 73-এ আছে পুলিশ প্রতিবেদন। অর্থাৎ যখন পুলিশ তদন্তকারী কর্মকর্তা অধিকাংশ লোকজন ইনভেস্টিগেশন অফিসার বলে, আপনারা সেটা বলবেন না, আইও মানে হলো ইনভেস্টিগেটিং অফিসার। সো আইও তদন্ত শেষে ম্যাজিস্ট্রেটের নিকট যে প্রতিবেদন জমা দেয় তাকেই বলে পুলিশ প্রতিবেদন। এবং পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পরে যদি ওনার কাছে মনে হয় যে আসামিরা আসলে অপরাধ করছে, তখন তিনি যে পুলিশ প্রতিবেদন জমা দেয় আসামিদের বিচারের সুপারিশ করে, সেটাই বলে চার্জশিট। আর যদি এখন তিনি যখন জানতে পারেন যে তারা কোনো ঘটনা ঘটায় নাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলে যে পুলিশ প্রতিবেদন জমা দেয় সেটাকে বলে ফাইনাল রিপোর্ট। তো ফাইনাল রিপোর্ট আবার 5 প্রকার। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির এ জায়গা, মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বাট জানার জন্য। ফাইনাল রিপোর্ট 5 প্রকার। একটা বলে যে নর্মালি কোর্ট কাছারিতে যেটা বলে এফআরটি বলে, ফাইনাল রিপোর্ট ট্রু, ফাইনাল রিপোর্ট ট্রু আছে, ফাইনাল রিপোর্ট ফলস আছে, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, ফাইনাল রিপোর্ট নন কক। তো এই 5 প্রকারের ফাইনাল রিপোর্ট আছে, সেটা আমাদের আপনাদের প্রিলির সময় বিস্তারিত বলেছিলাম। যাই হোক, তো এখন পুলিশ প্রতিবেদন কি যদি এইভাবে আসে, আপনি একটু আলোচনা করে নিবেন। দেখেন যে আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আন্ডারলাইন করবেন, ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো পুলিশ রিপোর্ট। প্রকারভেদ পুলিশ রিপোর্ট হচ্ছে 2 প্রকার। সেগুলো হলো, 1 নম্বর দেখেন অভিযোগপত্র বা চার্জশিট, 2 নম্বরে হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। এখন যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি যে এই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, এই দুইটা শব্দ কিন্তু ফৌজদারি কার্যবিধির 173 দ্বারাই একবারও নাই। তাহলে এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে আপনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 272 প্রবিধি, আমার যতদূর মনে পড়ে 272 প্রবিধি। তো আমাদের এটা গুরুত্বপূর্ণ না। এখন আমরা যেহেতু পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন এসেছে, একটু অভিযোগপত্র কাকে বলে একটু পড়বো। দেখেন, চার্জশিট, তদন্ত শেষে যদি দেখা যায় মামলায় উল্লিখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাই হলো কি, অভিযোগপত্র বা চার্জশিট। অপরদিকে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট যদি আমরা দেখি, এটা কাকে বলে যদি দেখি, তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায়, তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো কি, চূড়ান্ত প্রতিবেদন। যে পুলিশ রিপোর্টে কাউকে, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত করা হয়নি, সেই রিপোর্টকে সাধারণ অর্থে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বলে। তাহলে এই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ প্রতিবেদন কি এটা মুখস্থ করার কিছু নাই, আপনারা আপনার মতো করে লিখবেন। তারপরে দেখেন, অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 2 ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে: অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট, এবং সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, কোথাও অভিযোগপত্র বা চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। ধারা 173-এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা হয়নি। এ ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র কি রিপোর্ট দাখিল করে, পুলিশ রিপোর্ট দাখিল করে। এখন পুলিশ প্রতিবেদন শেষ, আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে পুলিশ ডায়েরি কাকে বলে। পুলিশ ডায়েরি, তো পুলিশ ডায়েরি হচ্ছে যে ওই যে যে পুলিশ তদন্ত করে
তদন্তের যাবতীয় যে কোন জায়গায় কোন জায়গায় তল্লাশি করলো, কার কার জবানবন্দি গ্রহণ করলো, কোথায় কোথায় যা যা করছে বিস্তারিত সব কিছু লিপিবদ্ধ থাকে যে পাণ্ডুলিপিতে, সেটাই বলে পুলিশ ডায়েরি। তো পুলিশ ডায়েরি সম্পর্কে সাধারণত আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 172 ধারায়। এটাও আমরা জানি, দেখেন, যে ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, বাট অ্যাকচুয়ালি পুলিশ ডায়েরি কাকে বলে তার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 172 ধারায় পুলিশকে তদন্তের অগ্রগতির বিষয়ে ডায়েরি রাখার বিধান করা হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো কি ডায়েরি? পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, তদন্তকারী প্রত্যেক পুলিশ কর্মকর্তা কখন সংবাদটি তার নিকট পৌঁছালো এবং কখন তিনি উক্ত বিষয়টি তদন্ত শুরু করেছিল, আন্ডারলাইন পয়েন্ট, কখন শেষ করেছিল, আন্ডারলাইন করবেন, যে স্থান বা স্থানগুলো পরিদর্শন করেছিল এবং তার তদন্তের মাধ্যমে নির্ধারণ করা পরিস্থিতির একটি বিবৃতি দিয়ে প্রতিদিন তার তদন্তের অগ্রগতি একটি ডায়েরি বা দিনলিপিতে লিখবেন। সুতরাং ফৌজদারি কার্যবিধির 172 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকেও কি বলে? পুলিশ ডায়েরি বলে। সো অ্যাকচুয়ালি আমি যদি লিখতাম, আমি যদি পরীক্ষায় পড়তাম, তাহলে পুলিশ ডায়েরিও এই জায়গায় আপনার মুখস্থ করার কিছু নাই। আপনি এভাবে বলবেন যে আমলযোগ্য অপরাধ পাওয়ার পরে এফআইআর যখন রেকর্ড করার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ, মানে তদন্তকারী কর্মকর্তা ওই ওই অপরাধের কি করে? তদন্ত করে। অমুক ধারা থেকে তদন্ত শুরু হয়ে তার তদন্তের মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করে তাই যে ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকেই কি বলে? পুলিশ ডায়েরি। আর পুলিশ ডায়েরি সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 172 ধারায়। এইভাবে লিখলেই হবে ইনশাল্লাহ, খালি ধারাটা ঠিক রেখে। তারপরে দেখেন যে যে সকল বিষয়সমূহ পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে পুলিশ ডায়েরিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। দেখেন, যে সকল বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হবে তা ফৌজদারি কার্যবিধির 172 দ্বারা উল্লেখ করা হয়েছে। 172 দ্বারা অনুযায়ী তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন ডায়েরিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে: 1, তদন্তের অগ্রগতি; 2, তথ্য প্রাপ্তির সময়; 3, তদন্ত শুরু বা শেষের সময়; যে সকল স্থান বা স্থানগুলো তিনি কি করেছেন? পরিদর্শন করেছে, তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে একটা কি বিবৃতি। তাহলে এই জিনিসগুলা কিন্তু আপনি খুবই সহজ জিনিস, মানে তদন্তের অগ্রগতি, তারপরে কখন তিনি তথ্য পেয়েছিলেন, কখন তদন্ত শুরু করছে, কখন শেষ করছে, যে সকল স্থান বা স্থানগুলো তিনি পরিদর্শন করেছে, বা তদন্তের মাধ্যমে যে সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছে, মোটামুটি তদন্ত রিলেটেড যা যা আছে সবকিছুই লিপিবদ্ধ কিসে? পুলিশ ডায়েরিতে। তাহলে সাগর রুনি হত্যাকাণ্ডের পুলিশ ডায়েরি তো কয়েক হাজার পেজ হবে না, বলেন তো? মানে জানেন তো, ওটা ঘটনা ঘটছে প্রায় 2012 সালে, এখনকার সালে 2000 কত ভাই? আচ্ছা যাই হোক, ওই 12, আমার ঠিক খেয়াল নাই, ওই সময় দিক, মানে তাইলে 12 বছর হয়ে গেছে। 12 বছরও এখনো কোনো পুলিশ প্রতিবেদন দাখিল করে নাই। দেখেন, এটা আর হবে না স্যার, শেষ। দেখেন, তাহলে এখন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক পুলিশ ডায়েরি তলব। অভিযুক্ত ব্যক্তি শব্দটা গোলদেন। অভিযুক্ত ব্যক্তি আসলে কে? ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে অভিযুক্ত ব্যক্তির? আলম ভাই, ইংরেজিতে কি বলে? অ্যাকিউজড। কি বলে বলেন? অ্যাকিউজড। এখন আমরা যখন পড়েছিলাম তখন আমরা জানি যে 161 ধারার বিবৃতি দেয় হচ্ছে কে? ঘটনা সম্পর্কে যে জানে বা সাক্ষী। বলেন তো ওইটা আসামি দেখতে পারে কিনা? পারে। আদালতের কাছে আবেদন করবে ওই 161 এর বিবৃতি দেখার জন্য, আদালত নির্দেশ দিলে সে দেখতে পারে। 164-এ 164 ধারায় রুবেল বলেন তো কি রেকর্ড করে? শুধু কি আসামির পারে? আসামিরও পারে, সাক্ষীরও পারে। যাই হোক, যে জবানবন্দি রেকর্ড করুক না কেন এটাও আসামি দেখার অধিকারী। কিন্তু এই যে পুলিশ ডায়েরি, পুলিশ ডায়েরি আসামি দেখার অধিকারী না। বুঝতে পারছেন? এমসিকিউর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিম্নের কোনটি আসামি দেখার অধিকারী হবে না? কি কি অপশনে থাকলো? ধরেন পুলিশ ডায়েরি, 161 ধারা বিবৃতি, 164 ধারা রেকর্ডকৃত দোষ স্বীকার, উপরে সবগুলোই দেখার অধিকারী। কোনটা দেখার অধিকারী হবে না? পুলিশ ডায়েরি দেখার অধিকারী হবে না। দেখেন, তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে পুলিশ ডায়েরি তলবের জন্য আন্ডারলাইন করেন, একজন আসামি বা তার প্রতিনিধি আদালতে কোনো আবেদন করতে পারে না। এবং আদালত এমন ডায়েরি তলব করেছে শুধুমাত্র এই কারণে আসামি উক্ত ডায়েরি দেখার কি হবে না?
অধিকারী হবে না। পুলিশ ডায়েরি পুলিশ আন্ডারলাইন করবেন, তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে। স্মৃতি পুনর্জীবিত কোথায় আছে ভাই? সাক্ষ্য আইনের 159 ধারায়। স্মৃতি পুনর্জীবিত কেন করে? স্মৃতি পুনর্জীবিত হচ্ছে যে যখন একজন তদন্তকারী কর্মকর্তা আজকে সে হত্যার তদন্ত করে গেছে, এখন সে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় বদলি হয়ে কাজ করে, কিন্তু যে এই মামলার সাক্ষী দেওয়ার জন্য দেখা গেল মামলা তদন্ত করছে 2002 সালে, তার সাক্ষী দেওয়ার জন্য ডাক পড়লো 2010 সালে আইসা। তো ইতিমধ্যে ইতিমধ্যে তো সে অনেক মামলায় কাজ করছে, এখন তার তো এই পার্টিকুলার এই মামলার কথা মনে নাও থাকতে পারে, তখন এই পুলিশ ডায়েরি দেখে সে স্মৃতি পুনর্জীবিত করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 159 ধারা। বা এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন সাক্ষ্য আইনের 161 ও 145 ধারার বিধান প্রযোজ্য। 161 আর 45-এ কি আছে? 161 আর 45-এ আছে যে যখন কোনো ব্যক্তি তার মামলা চলাকালীন সময় যদি কোনো লিখিত বিবৃতি দিয়ে থাকে, তখন সেই বিষয়ে তাকে জেরা করা যাবে সাক্ষ্য আইনের 145 ধারায়। যেরকম 161 ধারায় সাক্ষী দিছিল, জবানবন্দি দিছিল 161 ধারায় পুলিশের কাছে। তো ওই সাক্ষী তো একসময় মূল মামলায় এসে কি দিবে? সাক্ষ্য দিবে। সাক্ষ্য দেওয়ার পরে তাকে আবার জেরা করবে কে? প্রতিপক্ষের আইনজীবী। প্রতিপক্ষের আইনজীবী জেরা করলে দেখা গেল, জেরার পরে দেখা গেল সে 161 ধারার বিবৃতিতে যা যা বলছিল আর এখন জেরায় যা বলতেছে দুইটার কোনো মিল নাই, দুইটা হচ্ছে কি পরস্পর বিরোধী। তখন আইনজীবী সাক্ষ্য আইনের 155 ধারায় বলবে যে এই যে দেখেন, আমার আগের বিবৃতির সাথে বর্তমানে কথার কোনো কি নাই, মিল নাই, সো আপনি হচ্ছে বিশ্বাসের অযোগ্য। তো এটা অ্যাকচুয়ালি যেরকম 161-র ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক একইভাবে পুলিশ ডায়েরির ক্ষেত্রেও প্রযোজ্য। পুলিশ ডায়েরি দেখে যখন কোনো পুলিশ স্মৃতি পুনর্জীবিত করবে, তখন তারা যখন জেরা করবে, জেরার সময় ওই আসামি পক্ষের আইনজীবী আবার পুলিশ ডায়েরি দেখার কি হবে? অধিকার। নর্মালি কিন্তু পুলিশ ডায়েরি দেখার সুযোগ নাই, কিন্তু পুলিশ ডায়েরি আসামি পক্ষের আইনজীবী দেখতে পারে কখন? যদি যদি পুলিশ এসে ওই বিষয়ে কি করে, স্মৃতি পুনর্জীবিত করে। স্মৃতি পুনর্জীবিত করার পর পরে জেরা যখন করলো, দেখা গেল যে সে পুলিশ ডায়েরিতে যা আছে যে রায় বলতেছে আর একরকম, তাহলে এই পরস্পর বিরোধিতা আসামি পক্ষের আইনজীবী তার দৃষ্টি আকর্ষণ করবে, এই যে দেখো যে তুমি যে রায় এক কথা বলছো আর পুলিশ ডায়েরিতে কি আছে আর এক কথা। এবং এই যে যে করতে পারে এই কথাটাই বলছে সাক্ষ্য আইনের 161 আর 145। 161 আর কত বলেন? 145। তো রুবেল বলেন তো তাহলে স্মৃতি পুনর্জীবিত করে কত ধারায়? 159 ধারায়। কেন স্মৃতি পুনর্জীবিত করে? সে যদি স্মৃতি পুনর্জীবিত করে, রিফ্রেশ করে মেমোরি, তাহলে তাকে জেরা করবে কত ধারায়? মানে জেরা করার সময় তার পরস্পর বিরোধিতা প্রমাণ করবে কত ধারায়? সাক্ষ্য 55 না, কত ধারা? 161 আর 145। 161 আর 145। আচ্ছা। তো দেখেন, তো এখানে দেখেন যে অর্থাৎ এই ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে কি করতে পারবে? পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে, জেরা করতে পারবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে পুলিশ ডায়েরিকে আসামি দেখার অধিকারী, কিন্তু আসামি পক্ষের আইনজীবী কখন দেখতে পারবে? যখন স্মৃতি পুনর্জীবিত করে। যখন স্মৃতি পুনর্জীবিত করে, ঠিক আছে? ঠিক। তারপরে দেখেন যে পুলিশ ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। আন্ডারলাইন করেন যে ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। দেখেন, ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। ফৌজদারি আদালত তার নিকট বিচারাধীন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে যে কোনো ফৌজদারি আদালত, উক্ত আদালত আন্ডারলাইন করেন অনুসন্ধান বা বিচারাধীন, এই শব্দটা বলতেন, অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে
পারে। তো পরীক্ষায় প্রিলিমিনারিতে আসতে পারে যে পুলিশ ডায়েরি কখন চেয়ে পাঠাতে পারে, অনুসন্ধানের সময় না বিচারের সময়? কখন বলেন তো? অনুসন্ধানের সময়ও পারে, বিচারের সময়ও পারে। এই ডায়েরি সাক্ষ্য হিসেবে নয়, আন্ডারলাইন করবেন, এই ডায়েরি সাক্ষ্য হিসেবে নয়, বরং মুক্ত মামলার অনুসন্ধান বা আন্ডারলাইন করেন বিচারিক সহায়ক হিসেবে আবার ব্যবহার করতে চেয়ে পাঠাতে পারে। তো যদি বলা হয় পুলিশ ডায়েরি কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, পুলিশ ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে বলেন? সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিসের জন্য ব্যবহার করে? অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে, অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে। একটা কেস রেফারেন্স আছে, উচ্চ আদালতের নজির আছে, দেখেন যে সালাম মল্লিক বনাম রাষ্ট্র 48/2023। আপনি যদি আহ শুধু মামলার নাম লিখলেও হয়, মামলার এই পক্ষদের নাম না লিখলে লিখবেন 48 বলা আছে, যে 48 বলা আছে। যদি তাও মনে না থাকে তাহলে বলবেন উচ্চ আদালতের নজিরে আছে। যে আমি আবারও বলি যে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করতে কোনো মামলার কেস রেফারেন্স দেওয়া লাগে না। তবে কিছু কিছু প্রশ্ন আসে যে সকল প্রশ্নতে উত্তর লেখার সময় অবশ্যই কেস রেফারেন্স দিতে হবে যদি ওই প্রশ্ন আসে। কতদিন যে আমি একটা প্রশ্ন পড়াইছি যে যে দোষ স্বীকারের সাক্ষ্যগত মূল্য কি, মনে আছে? দোষ স্বীকারের ওই যে 164 ধারা জবানবন্দি রেকর্ডের পদ্ধতি, আর দোষ স্বীকারের উপর ভিত্তি করে কি কাউরে দণ্ড দেওয়া যাবে কিনা, এই এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে কাউরে দণ্ড দেওয়া যাবে কিনা, এই অংশের উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার দুই একটা কেস রেফারেন্স দিতে হবে। ঠিক। তো সালাম মল্লিক বনাম রাষ্ট্র 48/2000 1993 মামলায় বলা হয়েছে পুলিশ ডায়েরি পুলিশ প্রবিধান মতে একটি গোপনীয় দলিল। ফৌজদারি কার্যবিধি 1898 172 ধারার অধীন আদালত কেস ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার অধিকারী না, কিন্তু অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে পুলিশ ডায়েরিকে কি হিসেবে ব্যবহার করা যাবে না? সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, বা অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে। আমরা একটু 10-এর একেবারে প্রথম পেজের উপরে চলে আসেন, তাহলে আমরা যদি 10-এর ক প্রশ্নটা মিলাই, যে পুলিশ প্রতিবেদন কি পাইছি, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয় কি পাইছি। কোন ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি, এটাও পাইছি। যদি পারে কখন, এটাও কি পেয়েছি। তো এবার দেখেন ক নাম্বার প্রশ্নটা দেখেন, যে ফৌজদারি আদালতের এখতিয়ার বা অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে আলোচনা করুন। এখতিয়ার, ফৌজদারি আদালতের জুরিসডিকশন। আচ্ছা রুবেল বলেন, দেওয়ানি আদালতের এখতিয়ার আমরা কয় প্রকার পড়ছি? রুবেল সাহেব কে কি বলেন? বলেন তো, আঞ্চলিক এখতিয়ার কত ধারা থেকে কত ধারা? 16 থেকে 19? 19? 16 থেকে 20 বলেন, কোনটা কি আছে বলেন? তাই বলছে? দেওয়ানি কার্যবিধি আমরা কয়বার পড়ছি বলেন? 1 বাই 1, মানে এক একটা করে প্রশ্ন পড়া দিছি, আবার 50 মার্কের দুইটা পরীক্ষা হয়েছে। এখন দেওয়ানি কার্যবিধি হলো আপনার ঘুমের ঘরেও দেওয়ানি কার্যবিধি বলবেন, মানে আমার প্রশ্ন জিজ্ঞাসা করার আগে আপনার মুখ দিয়ে বেরোইতে হবে, আর আপনি আসল জিনিসই পারতেছেন না। আঞ্চলিক এখতিয়ার দেওয়ানি কার্যবিধি 16 থেকে 20-এ বলছে, 16তে বলছে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, 17তে বলছে স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় হলে যে মামলা যে কোনো এক জায়গায়, 18তে বলছে স্থাবর সম্পত্তি অনিশ্চিত হলে যে কোনো এক জায়গায়, 19-এ বলছে অস্থাবর সম্পত্তি যে জায়গায় ঘটনা ঘটছে অথবা যে জায়গায় কি বিবাদী বাস করে। যদি 10 জন বিবাদী থাকে, 10 জন বিবাদী দেন 10 জেলায় বাস করে, তাহলে কি হবে? যে কোনো এক জায়গায়, ওই যে মারা গেছে চট্টগ্রামে ভেজাল ওষুধ খাইয়া, তারপরে অমুক জায়গা কুষ্টিয়া ঢাকা, মনে আছে না? জি। আর 20-এ বলছে যে অন্যান্য মামলার ক্ষেত্রে আঞ্চলিক এখতিয়ার। এই সজল বলেন তো, যে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ রিলেটেড মামলা কোথায় হবে? আজাদ সাহেব, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ রিলেটেড মামলা কোথায় হবে? আসমা খানম বলেন। 16 ধারায়। ধন্যবাদ। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আসলে 19, আর যদি বলে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ তাহলে কত দাঁড়ায়? 16 দাঁড়ায়। ওই স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায় এক জিনিসে শেষ, বিচারক কিন্তু বেশি দেখবে না।
দেখবে যে আসছে যে স্থাবর সম্পদ, ধরেন একজনের বাড়ি যাই কাজ ভাঙচুর করছেন বা বাড়িতে কাজ টাজ মানে মাটি টাটি খুঁড়ে দিয়ে চলে আসছে, তাহলে তার ক্ষতি হয়েছে কিসের ক্ষতি? স্থাবর সম্পত্তির ক্ষতি। তাহলে এই জায়গায় স্থাবর সম্পত্তির ক্ষতি হলে মামলা কোথায়? এই জায়গা কিন্তু 19 ধারা প্রযোজ্য হবে না, এই জায়গা কি 16 ধারা। স্থাবর সম্পত্তির ক্ষতি স্থাবর সম্পত্তির যে জায়গায়, মামলাও সেই জায়গায়। ধন্যবাদ। ঠিক একই ভাবে যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কোনো অপরাধ ঘটলে কোথায় মামলা হবে, কোথায় তদন্ত হবে, এই বিধিবিধান সমূহ আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 149। গতবার লিখিততে আমরা পড়ি নাই, এবার আমরা এটা পড়বো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে হুবহু এই প্রশ্ন না আসলেও এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 177 থেকে 189 ধারা পর্যন্ত অনুসন্ধান আন্ডারলাইন করবেন বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, অনুসন্ধান, বিচার আর তদন্ত, আনারুল্লাহ সাহেব বলেন কোনটারে অনুসন্ধান বলে, কোনটারে বিচার বলে, কোনটারে তদন্ত বলে? হুম। হ্যাঁ, একটু ভুল বলছেন। সাধারণত তদন্ত করে পুলিশ বা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, আর অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট। আর বিচার হচ্ছে যে চার্জ গঠনের পরে যে স্টেপটা, যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, এটাই বলে কি বিচার। তাহলে কোন অপরাধের অনুসন্ধান বা বিচার স্থান সম্পর্কে বলা হয়েছে 177 থেকে 189। অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তার নির্ধারণের পদ্ধতিগুলো এই ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে যেটা দেখবো 177, দেখেন আন্ডারলাইন করেন, বিচার এবং অনুসন্ধানের বল দিবেন সাধারণ স্থান। বিচার আর অনুসন্ধানের কি সাধারণ স্থান? এটা খুবই সোজা, আমরা প্রিলিতে পড়ছি। এই জায়গায় বলছে যে অপরাধ যে জায়গায়, মামলা সেই জায়গায়। যদি গোপালগঞ্জে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, তাহলে ওই হত্যাকাণ্ডের মামলা হবে কোথায়? এই কথাটাই বলছে কোথায়? 177। এই যে দেখেন, 177 দ্বারাই বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। যেমন দেখেন, ক খকে ঢাকায় খুন করে 177 ধারার বিধান অনুসারে কয়ের বিচার হবে কোথায়? ঢাকার ফৌজদারি আদালতে। আচ্ছা, যদি এইভাবে প্রশ্ন করি, সজল বলেন তো, ক খকে ঢাকায় খুন করে, এখন কয়ের বিরুদ্ধে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা হবে কোথায় বলেন? ক খকে ঢাকায় খুন করে, ফৌজদারি মামলা তো ঢাকাই হচ্ছে, পাইলাম। কিন্তু যদি ক্ষয়ের পরিবার যদি কয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে না, যে আমার ভাই মারা গেছে বা হাজবেন্ড মারা গেছে, ছেলে মারা গেছে, আজ এত কোটি টাকা ক্ষতিপূরণ চাই, তাহলে এই মামলাটা কোথায় হবে? বলেন, আঞ্চলিক এখতিয়ার কত ধারায় নির্ধারিত হবে দেওয়ানিতে বলেন? ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি কত? 19 না? তাহলে দেখবে যে ঘটনা ঘটছে ঢাকায়, ঢাকায় হবে, অথবা ক যে জায়গা বাস করে সেই জায়গা। বুঝতে পারছেন? তাহলে যে জায়গায় খুন হয়েছে সেই জায়গায় ক্ষতিপূরণের মামলা হবে, অথবা ক যে জায়গায় বাস করে সেই জায়গায় মামলা হবে। 77 বুঝতে পারছেন আশা করি, মানে 177। আমরা একটু চলে আসি, দেখেন পরেরটাই, যে বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা। 178 ধারা বিধান অনুসারে আন্ডারলাইন করবেন, এক ফৌজদারি আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত অপরাধের বিচার সরকার নির্দেশ দিলে অন্য ফৌজদারি আদালতে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সরকারের শব্দটা গোল নাই। ধরেন অপরাধটা সংগঠিত হয়েছে ঢাকাতেই, আর কোনো জায়গা না, ঢাকাতেই মারি মেরে ফেলছে একজন ভাই। তো আমরা জানি যে ফৌজদারি মামলায় ঘটনা যে জায়গায়, মামলা কি সেই জায়গায়। কিন্তু এই ঢাকার বিচার ঢাকা না হয়ে অন্য কোথাও হতে পারবে কিনা? সরকার যদি নির্দেশ দেয় এই হত্যাকাণ্ডের বিচার চট্টগ্রামেও হতে পারে, কিন্তু নির্দেশ দিতে হবে কার? সরকারের। এই কথাটাই বলছে কত দাঁড়ায়? 178। তাহলে 77-এ বলছে যে জায়গায় অপরাধ হয়েছে সেই জায়গায় বিচার, আর 78-এ বলছে যে যে জায়গায় অপরাধ হয়েছে সেই জায়গা ছাড়াও অন্য কোনো জায়গাও বিচার হতে পারে, যদি নির্দেশ দেবে কে? সরকার। আচ্ছা, ধন্যবাদ। দেখেন উদাহরণটা পড়লে আমরা আরো ক্লিয়ার হবো যে
ক খকে ঢাকাতে খুন করে 177 ধারার বিধান অনুসারে খয়ের খুনের জন্য কয়ের বিচার কোথায় হবে? ঢাকাতে। কিন্তু কোনো কারণে যদি ঢাকাতে কয়ের বিচার না করা যায়, তবে সরকার নির্দেশ দিলে অন্য যে কোনো আদালতে খয়ের হত্যার জন্য, সরি, খকে হত্যার জন্য কয়ের বিচার হতে পারে। বুঝেন কিনা? তাহলে রুবেল বলেন তো যে 178 ধারায় কি বলছে? অন্য কোথাও হতে পারে। আচ্ছা, আমরা একটু এখানে চলে আসি পরের ধারাটাই। যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যে কোনো, যেখানে পরিণাম দেখা দিয়েছে। তানভীর, তেল কিসের? আর এটা কি কি আপনার মাদ্রাসার তো বড়? আচ্ছা দেখেন, যেখানে, এই জানি তানভীর এটা দেন, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যেখানে পরিণাম দেখা দিয়েছে। 179 দ্বারা ভিভিআই, এ জায়গা থেকে বেশ কয়েকটা উদাহরণ আছে, 3টা উদাহরণ আছে। 3টা উদাহরণ থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। 179 দ্বারাই বলছে যে যে জায়গায় ঘটনা ঘটছে অথবা যে জায়গায় পরিণাম দেখা দিয়েছে, এই দুই জায়গার বা 3 জায়গায় বা 4 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। ধরেন ঘটনা ঘটছে গোপালগঞ্জ, ঘটার পরে তারে নিয়ে গেছে মানে সে খুবই গুরুতর আহত অবস্থায় নিয়ে গেছে খুলনা মেডিকেলে। খুলনা মেডিকেলে সে আহত অবস্থায় ছিল 5 দিন। তারপরে খুলনা মেডিকেল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠাইছে ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সে মারা গেছে, বা মারা না গেল, ঢাকা মেডিকেল কলেজ থেকে সে সুস্থ হয়েছে। তাহলে এটার মামলা কোথায় হবে? ঢাকা, খুলনা বা গোপালগঞ্জ যে কোনো এক জায়গায় হতে পারে। অথবা ধরেন গোপালগঞ্জে ঘটনা ঘটছে, ঢাকা যেয়ে মারা গেছে, গোপালগঞ্জ অথবা ঢাকা যে কোনো জায়গায় মামলা হতে পারে। তাহলে দেখেন, যে জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে অথবা যে জায়গায় পরিণাম বা কি দেখা দিয়েছে, ফলাফল দেখা দিয়েছে। একটু পরে দেখেন 179 ধারায় বলা হয়েছে অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয় সেই আদালতে, অথবা যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধের গোল দিবেন পরিণাম দেখা দিয়েছে। পরিণাম বা কি? ফলাফল। সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। আমরা 1 নাম্বার উদাহরণটা দেখি। ক খকে খুলনায় গুরুতর জখম করে। জখমটা করছে কোথায়? খুলনায়। খ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যায়। ক এর বিচার খুলনা অথবা ঢাকা হতে পারে নাকি? যদি খুলনায় মারা যাইতো তাহলে মামলা হতো কোথায়? খুলনায়। আচ্ছা, উদাহরণ 2 দেখেন। গোয়া নামক গোপালগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে ককে জখমের ভয় দেখালো। তারে জখমের ভয় দেখাইছে কোথায়? গোপালগঞ্জে। এইভাবে গোয়া নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে তাকে যে ব্যক্তি ভয়ে রেখেছিল তাকে উক্ত সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করলো, সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করলো, মানে তারে ভয় দেখাইছে গোপালগঞ্জ। আর তারে ওই ভয় দেখাইয়া কোনো সম্পত্তি দেওয়ার জন্য প্ররোচিত করছে আর এক ধরেন গোনাপাড়া। গোনাপাড়া একটা জেলা। তো গোপালগঞ্জে ভয় দেখাইছে আর সম্পত্তি নিছে কোথায়? গোনাপাড়া থেকে। এই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ অপরাধের বিচার এবং অনুসন্ধান করা যেতে পারে গোয়া অথবা ঘোয়া নামক আদালতে। বুঝা যেতে পারি নাই? ধরেন ধরেন বলপূর্বক গ্রহণের আর এক নাম হচ্ছে এক্সটর্শন বা চাঁদাবাজি। চাঁদাবাজি। গোপালগঞ্জের একজনের একটা কনস্ট্রাকশন ফার্ম আছে, সে গোপালগঞ্জে একটা কাজ করতেছে। বললো যে আপনি আমাদের 5 লাখ টাকা চাঁদা দিবেন, নাইলে আপনার এই গোপালগঞ্জের সকল কর্মকাণ্ড কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। আর 5 লাখ টাকাটা নিবে ঢাকায়, আমার প্রতিনিধি আছে ঢাকায়, অমুকের কাছে দিবেন। তাহলে তাকে ভয় দেখাইছে হলো কোথায়? গোপালগঞ্জ। এবং ঢাকা থেকে যদি ঠিকই সে টাকা দেয় দেয় তাহলে মামলা হবে, এই চাঁদাবাজির মামলা হবে কোথায়? ঢাকা অথবা কোথায়? গোপালগঞ্জে। এটাই বলতেছে কত ধারায়? 179। ঠিক আছে, পরেরটা দেখেন, উদাহরণ 3। এ সি নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে জখম প্রাপ্ত হয়। মানে এ একজন ব্যক্তি, তারে জখম করা হয় কোন আদালতের সীমার মধ্যে? চট্টগ্রাম। দেয় কোথায়? চট্টগ্রাম। জখমের 10 দিন আরিফ ওয়াই নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে। মানে তারে আঘাত করছে কোথায়? চট্টগ্রামে। আর 10 দিন সে ছিল ধরেন চট্টগ্রামের পাশে, ধরেন ফেনীতে। কোথায়? ফেনীতে। এবং পরবর্তী 10 দিনের অধিক সময়
জেড নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করে। পরবর্তী 10 দিন ছিলেন জামালগঞ্জ। তো সে জখম করছে এক জায়গায়, 10 দিন ছিল এক জায়গায়, আর এরপরে আর 10 দিন আর এক জায়গায় বসবাস করছে, এবং অয় ও জেড নামক আদালতের স্থানীয় সীমানায় মধ্যে তার স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয়। আন্ডারলাইন করেন, তার স্বাভাবিক কার্যক্রম করতে কি ব্যর্থ হয়। একে গুরুতর জখম করার অপরাধের অনুসন্ধান ও বিচার সি ওয়াই বা আর জেড আদালতের যে কোনো একটিতে করা যাবে। কারণ সে তারে জখম করছে এক আদালতে, এরপর 10 দিন সে ছিল আর এক আদালতে, আর এক জায়গায়, আর 10 দিন ছিল আর এক জায়গায়, এবং এই যে যে 10 দিন ছিল, সে তার যে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করতে সে কি হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। তাই এই 3 জায়গার যে কোনো এক জায়গায় মামলা করতে পারে, মামলা করা যাবে। ঠিক আছে, এখন আপনারা বলেন তো যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে একই বিষয় নিয়ে যদি 2 মামলা হয়, তাহলে যে সংক্ষুব্ধ তার কি প্রতিকার আছে? হ্যাঁ, তো স্থগিত থাকবে, কি প্রতিকার আছে সেটাই বললাম। কেমনে স্থগিত থাকবে, কি করতে হবে? 10 দ্বারা রেস সাবজুডিসে আবেদন করতে হবে। যে ধরেন একজন, ওই যে যে একটু আগে বললাম যে একটা মামলা গোপালগঞ্জে হয়েছে ক্ষতিপূরণের, আবার ওই সেম বিষয় নিয়ে ঢাকায় হয়েছে দেওয়ানি মামলা, তাহলে পরবর্তী মামলাটা স্থগিতের আবেদন করবে কত দ্বারাই? রেস সাবজুডিস। বুঝতে পারছেন? কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে রেস সাবজুডিসের কিন্তু কোনো বিধান নাই। ধরেন যদি এরকম হয় যে ঘটনা ঘটছে গোপালগঞ্জে, তারে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর সে মারা গেছে, মামলা ঢাকায় হয়েছে একটা, গোপাল হত্যা মামলায় গোপালগঞ্জে হয়েছে একটা, ঢাকায় একটা হয়েছে একটা, তাহলে কি হবে বলেন? সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়েছে যে ওই হত্যা মামলায়। দুটো মামলা তো একসাথে বিচার হয়, যে ক্ষেত্রে ওই যে আপনার সিআর জিআর একসাথে হয়। সিআর জিআর হত্যা মামলা ডেফিনেটলি কি মামলা হয়? জিআর মামলা হয়। তারা কি 2 বার ফাঁসি দিবে? তাহলে ফৌজদারিতে তো রেস সাবজুডিস কি আছে? নাই। বিচার 403, তো 403 হবে কেমনে বলেন? 403 অ্যাপ্লিকেবল করা যেত যখন এক মামলার বিচার কি হয়ে গেছে, হয় দণ্ড দিছে অথবা খালাস দিছে। তাইলে এখন আসামির প্রতিকার কি? কোথায় আবেদন করবে? সেক্ষেত্রে তার প্রতিকার হচ্ছে ফৌজদারি কার্যবিধির 561 কোয়া ধারায় হাইকোর্টে কোয়াসমেন্টের আবেদন করা। বুঝতে পারছেন? যাই হোক, তাহলে আমরা 177-এ পড়লাম যে ঘটনা যে জায়গায়, মামলা সে জায়গায়। 178-এ পড়লাম সরকার নির্দেশ দিলে এই মামলার বিচার অন্য জায়গায় হতে পারে। 179-এ পড়লাম ঘটনা যে জায়গায় সেই জায়গা অথবা পরিণাম বা ফলাফল যে জায়গায় দেখা দিয়েছে সেই জায়গায় মামলা দায়ের করা যেতে পারে। পরেরটা দেখেন যে চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার। চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 181 ধারা অনুসারে অপরাধজনক আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের সীমার মধ্যে, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশগ্রহণ করেছে। যে জায়গায় সে অংশগ্রহণ করছে বা সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে বা অপরাধটি সংগঠন করেছে, এই 3 জায়গার যে কোনো এক জায়গায়। এটা কেমনে কি শুনেন। ধরেন বলতেছে যে অপরাধজনক আত্মসাৎ বা বিশ্বাসযোগ্য। আত্মসাৎ মানে কি? আত্মসাৎ যদি কারো অস্থাবর সম্পত্তি নিজের মনে করে করে কি নিয়ে নেয়। আর বিশ্বাসভঙ্গ হলো যখন আপনার বিশ্বাস করে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে আপনি সেই বিশ্বাসের জায়গাটা রাখেন নাই, সম্পত্তি আত্মসাৎ করছেন। আমরা দণ্ডবিধিতে বিস্তারিত করবো। ধরেন কোকা কোলা কোম্পানির এরিয়া ম্যানেজার, সে চাকরি করে ধরেন গোপালগঞ্জে। তো কোকা কোলার সে চাকরি করে গোপালগঞ্জে, বাট কোকা কোলার ফ্যাক্টরি আছে ধরেন খুলনাতে। কোথায়? খুলনাতে। তো সে এই জায়গায় সিস্টেম করে কাগজে এই সেই বিভিন্ন ইয়া করে সে এই জায়গা থেকে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে, কিন্তু ওই যে কোকা কোলার ধরেন একেবারে 1000 কার্টন কোকা কোলা সে আত্মসাৎ করছে খুলনা থেকে। কোথা থেকে? খুলনা থেকে। আর এই 1000 কার্টন কোকা কোলা পরবর্তীতে পুলিশ উদ্ধার করছে আপনার ঢাকা থেকে। তাহলে সে চাকরি করে মানে মূল বিশ্বাসভঙ্গর জায়গাটা করছে কোথায়? গোপালগঞ্জে। আর ওই জিনিসপত্র নিছে কোথা থেকে? খুলনা থেকে।
আর সেইগুলা উদ্ধার করছে কোথা থেকে? ঢাকা থেকে। তাহলে মামলা কোথায় হবে? যে কোনো এক জায়গায় হতে পারে, যে জায়গায় সে ওই জিনিসগুলো আত্মসাৎ করেছে বা রেখেছে, বা যে যে জায়গা থেকে সে অংশগ্রহণ করেছে, সংগঠন করছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটাই বলছে কত ধারায়? 181(2). তারপরে দেখেন 181(3), চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বা যেখানে চোরাই মাল দখলে রেখেছে। তাহলে চুরি করছে গোপালগঞ্জ থেকে, আর মোটরসাইকেল পাওয়া গেছে ফরিদপুর, তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জ অথবা ফরিদপুরের যে কোনো এক জায়গায়। এটাই বলছে কততে? 181(3). আপনার সাবসেকশন মনে রাখার দরকার নাই, 181 মনে রাখলেই হবে। আর 181(4)-এ বলছে দেখেন, মনুষ্য অপহরণ এর অপরাধের অনুসন্ধান বা বিচার হবে। অপহরণ তো বুঝেন, একজনকে জোর করে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটিকে অভিযুক্ত ব্যক্তি অপহরণ করেছে, যদি গোপালগঞ্জ থেকে নিয়ে যায় তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জ। বা জোরপূর্বক হরণ করেছে বা আটক রাখা হয়েছে, গোপালগঞ্জ থেকে নিয়ে গেছে, আটক রাখছিল খাগড়াছড়ি, তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জ অথবা খাগড়াছড়ি, গোপালগঞ্জ অথবা খাগড়াছড়ি। তো এখান থেকে আপনাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, একটা ফ্যাক্ট দিয়ে দিল অমুক অমুক জায়গায় এই করছে, মামলা হবে কোন আদালতে। বা চুরি করছে এই জায়গায়, মোবাইল উদ্ধার হয়েছে অমুক জায়গায়, মামলা হবে কোন আদালতে। অপহরণ করছে এই জায়গায়, তারা আটকে রাখা হয়েছিল অমুক জায়গায়, মামলা হবে কোন আদালতে। তাহলে বিশেষ করে আপনার আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, অপহরণ, এই কতগুলো অপরাধের কথা বলছে কত ধারায়? 181। আমরা 182-তে চলে আসি। দেখেন যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত। ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, বা যখন কোন অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং আংশিক অন্য স্থানীয় এলাকায় সংঘটিত হয়েছে, যখন এটা মানে কোন এলাকায় সংঘটিত হয়েছে এটা যদি অনিশ্চিত থাকে। মাঝে মধ্যে ঢাকায় যে সমস্যাটা হয়, ঢাকায় দেখা গেল পল্টন আর মতিঝিল থানা এক জায়গায় ঘটনা ঘটছে। এখন পল্টন থানায়ও যাচ্ছে, মামলা নিতে যাচ্ছে না, মতিঝিল থানায়ও যাচ্ছে, কি এ বলতেছে অমুক থানার মধ্যে হয়েছে, এই থানায় মামলা হবে না, আর অমুক বলতেছে যে অমুক থানার ভিতরে হয়েছে, মামলা নিবে না। তো এই ক্ষেত্রে যদি কোনো অনিশ্চয়তা থাকে, তাহলে যে কোনো এক জায়গায় তদন্ত বা অনুসন্ধান বা বিচার হতে পারে। কত ধারায় বলছে? 182 ধারায়। দেখেন, যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংঘটিত হয়েছে, যদি কোনো অপরাধের আংশিক এক এলাকায় আর আংশিক কোথায় আর এক এলাকায় সংঘটিত হয়, ধরেন দ্বীপ জ্বললে তারা করতে 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 সাকিব খান নিয়ে গেছে, গাবতলিতে কোপাইছে এবং দৌড়াইতে দৌড়াইতে সাভারও চলে গেছে, 2-3 ঘন্টা যাবত দৌড়াইছে, তাহলে মামলা কোথায় হবে বলেন? গাবতলিতেও হতে পারে, আবার কি সাভারও হতে পারে। যে ক্ষেত্রে অপরাধটি চলমান এবং একের অধিক এলাকায় সংঘটিত হতে থাকে। অপরাধটি চলমান কেমনে বোঝায়? অপরাধটি চলমান, ওই যে নিচে উদাহরণ আছে, একটা উদাহরণ আছে দেখেন, একটু পড়ি। যে একদল ডাকাত যশোর থেকে কক্সবাজার গামী ট্রেনে উঠে ডাকাতি শুরু করে। তারা ডাকাতি শুরু করছে কোথা থেকে? যশোর থেকে। ট্রেনটা যাবে কোথায়? কক্সবাজার। কক্সবাজারে এসে পুলিশ কর্তৃক দিতে হয়। দেখেন ভাই, উদাহরণটা দেখি। একদল ডাকাত একদল ডাকাত যশোর থেকে কক্সবাজার গামী ট্রেনে ডাকাতি শুরু করে। তারা তারা ডাকাত দল ডাকাতি শুরু করছে, যখন ট্রেনে উঠছে তখন ট্রেনটা ছাড়ছে কোথা থেকে? যশোর থেকে। এবং কক্সবাজারে এসে পুলিশ কর্তৃক ধৃত হয়। মোটামুটি তারা ডাকাতি শেষ করছে, কক্সবাজারে এসে যখন নামছে তখন তাদের কক্সবাজারে গ্রেফতার করা হয়েছে। ট্রেনটি যতগুলো জেলার মধ্যে দিয়ে ভ্রমণ করেছে, সেই সকল জেলার যে কোনো একটিতে ডাকাতির অপরাধের বিচার হতে পারে। যশোর থেকে ট্রেন যতগুলো জেলার উপর দিয়ে গেছে, তার যে কোনো এক জায়গায় তাদের ডাকাতির বিচার হতে পারে। এটা বলছে কত ধারায়? 182। তাহলে আমরা যেটা জানলাম, 177-এ বলছে অপরাধ যে জায়গায়, মামলা সে জায়গায়। 179-তে বলছে অপরাধ যে জায়গায় বা ঘটনা যে জায়গায় ঘটছে বা ফলাফল বা পরিণাম যেখানে, এই সব জায়গায় যে কোনো এক জায়গায়। 182-তে এই যে আমরা পড়লাম, যদি চলমান থাকে, যদি অনিশ্চিত হয়, আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গায় হয়। এবং 4 নম্বর কারণটা দেখেন,
যে যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি। সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি এটা বলা যেতে পারে যে যখন আপনি বিভিন্ন এলাকায় থেকে একটা সবাই মিলে যোগ সাজসে একটা অপরাধ করার আপনি করছেন। ধরেন উদাহরণস্বরূপ যদি এভাবে বলা যায়, দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হয় তখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মোটামুটি আহ মানে হত্যা করা হয়েছে একজনকে, তারপরে অরাজকতা সৃষ্টি করা হয়েছিল, সবাই মিলে প্ল্যান করছে। তাহলে এই অপরাধের বিচার যদিও ধানমন্ডি থানায় করা হয়েছে, আর অন্যান্য থানার মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে ওখানেও কি করা যেত। যে সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালতে, সকল আদালতে না, যে কোনো আদালত মানে কয়টা, যে কোনো একটাতে বিচার করা যাবে। আমরা পরেরটা একটু চলে এসে দেখেন, যে জেলায় বিচার হবে সেই ব্যাপারে সন্দেহ থাকলে হাইকোর্ট সিদ্ধান্ত দিবে। দেখেন 185 ধারা অনুসারে দুই বা ততোধিক আদালতের, এটা গোলদেন, দুই বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এরূপ কোনো প্রশ্ন দেখা দিলে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে হাইকোর্ট। মানে দুই বা ততোধিক আদালতের কোনটাতে বিচার হবে, ধরেন ঘটনা ঘটছে গোপালগঞ্জ, মারা গেছে খুলনা, এখন প্রশ্ন দেখা দিয়েছে যে মামলাটার বিচার কোথায় হলে ভালো হয়, এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে কে, হাইকোর্ট। তাহলে আমাদের বলেন যে আমারুল হক সাহেব বলেন যে তাহলে 178 ধারার সাথে 185 ধারার পার্থক্য কি? ওই জায়গায় নির্দেশ দিত সরকার, আর এই জায়গাতে হাইকোর্ট, সরকারই তো দিতে পারতো। এই দুইটার ভিতরে, এই দুইটা ধারার ভিতরে পার্থক্য কি? পার্থক্য আছে, বলেন তো এবার। কোনটা? আর 78? ক্লিয়ার না, ভুইয়া বলেন। জি, এক্স্যাক্টলি। কথা আসতে বলতে বলেন। মানে বিভিন্ন জায়গায় বিচার করা, শুরু থেকে বিভিন্ন জায়গায় বিচার করার সুযোগ আছে। আর 78-এ যেটা বলছে সেটা হলো শুরু থেকেই বিচার করার জায়গা কয়টা, একটা। তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে কে, সরকার। আর যদি শুরু থেকেই ওই অপরাধটার বিচার দুই বা ততোধিক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সিদ্ধান্ত দিবে কে, হাইকোর্ট। দেখেন উদাহরণ দেখেন, ক, খ কে খুলনাতে গুরুতর জখম করে এবং ঢাকায় একটি হাসপাতালে খ মারা যায়। তাহলে গুরুতর জখম হয়েছে কোথায়, খুলনায়। মারা গেছে কোথায়, ঢাকায়। যদি ক্ষয়ের হত্যার বিচার খুলনা নাকি ঢাকাতে হবে এমন প্রশ্ন উত্থাপিত হয় তাহলে এই বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় বিচার অনুষ্ঠিত হবে। তাহলে 178-এর সাথে 185-র পার্থক্য বুঝতেন, 178-এর সাথে 185-র। জি, আমরা বিচার বা অনুসন্ধানের সর্বশেষ ধারাটা এটা একটু দেখবো। দেখেন যে বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের দায়। আমরা দণ্ডবিধি যখন পড়বো তখন আমি আপনাদের যদি এভাবে বলি যে দণ্ডবিধিতে, দণ্ডবিধির অ্যাপ্লিকেশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, বাংলাদেশের ভিতরে বিচার, আর একটা হলো এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, বাংলাদেশের বাইরে বিচার। বাংলাদেশের মধ্যে পৃথিবীর যে কোনো লোক অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে দণ্ডবিধির দুই ধারা। আর দণ্ডবিধির তিন ধারায় বলছে যদি কোনো বাংলাদেশি এমন কোনো অপরাধ করে যেটা পৃথিবীর অন্য জায়গায় অপরাধ না কিন্তু বাংলাদেশে অপরাধ, তাহলে ওই বাংলাদেশের বিচার যখন বাংলাদেশে পাওয়া যাবে তখন ওই বাংলাদেশের বিচার করা যাবে। বাংলাদেশে একজন লোক যদি সমকামিতা করে, সমকামিতা ধরেন ওই দেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে আসলে তার বিচার করা যাবে। এটা হলো তিন ধারাটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর দণ্ডবিধির চার ধারায় বলতেছে যে বা যদি কোনো বাংলাদেশি পৃথিবীর এমন কোন জায়গায় কোন অপরাধ করে যেটা ওই দেশেও অপরাধ আমার দেশেও অপরাধ, এটা হলো 4-এর 1। যে 4-এর 1 বাংলাদেশের জন্য, যে যেটা বাংলাদেশি কোন নাগরিক, ধরেন বাংলাদেশি নাগরিক জিহাদ কলকাতায় আনারুল হক আনারে হত্যা করছে, আপনারে না, ওই যে এমপি সাহেব, তো হত্যাও করছে বাংলাদেশি। তাহলে সে বাংলাদেশি যদি হত্যা করে তাহলে হত্যা ডেফিনেটলি কলকাতায় অপরাধ, ভারতে কি অপরাধ, আবার বাংলাদেশেও
অপরাধ। তাহলে আনারের বিচার, আনার হত্যার বিচার, জিহাদকে বিচার করা যাবে বাংলাদেশে 4-1, 4-1। আর 4-এর দ্বিতীয় অংশে বলতেছে যদি বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, মনে রাখতে হবে ওইটা একখণ্ড বাংলাদেশ। ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক কোনো অপরাধ করুক না কেন, সে বাংলাদেশি হতে পারে, উগান্ডারও হতে পারে, ভারতেরও হতে পারে, যে কোনো দেশের, সে অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে। তো একটা জিনিস খেয়াল করেন, তাহলে দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট অপরাধটা হতে হবে কোথায়? বিদেশে অথবা বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ। এই যে দণ্ডবিধির যে 4 ধারা, এই 4 ধারা হুবহু হচ্ছে ফৌজদারি কার্যবিধির 188 ধারা। একটু পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে। এক, যখন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে, যদি বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে, তার বিচার বাংলাদেশে করা যাবে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলছে? 188। 188। যখন কোনো ব্যক্তি বাংলাদেশি বা বিদেশি বা বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, তা যেখানেই হোক না কেন, কোনো অপরাধ করে, মানে যখন কোনো ব্যক্তি, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, সে যদি বাংলাদেশ বিমানের মধ্যে বা বাংলাদেশ নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজের মধ্যে কোনো অপরাধ করে, তাহলে সেই বিদেশির বিচার বাংলাদেশে করা যাবে যদি তাকে পাওয়া যায় কোথায়? বাংলাদেশে। তাহলে তানভীর সাহেব ফৌজদারি কার্যবিধির 188 ধারায় কি বলছে ভাই? হয়েছে? আমি হলো ফুটবল খেলার কোচ, আপনাকে কোচিং করাচ্ছি, এখন গোল যদি নিজের গোলে দেন, শর্ট দিতে গেছেন ওই দিক, গোল দিচ্ছেন কোন দিক? আত্মঘাতী দিলে তো হবে না ভাই। খেলা শেখানো কি, খেলা শেখানো হচ্ছে? তো 188 দ্বারাই খুব সহজ, যে বাংলাদেশি নাগরিক পৃথিবীর যে কোনো দেশে কোনো অপরাধ করলে তার বিচার বাংলাদেশে করা যাবে, বা বাংলাদেশি বা হোক বা বিদেশি হোক, সে যদি বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে অপরাধ করে, তাহলে তার বিচারও বাংলাদেশে করা যাবে। তাহলে আমরা দেখেন অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কে এইগুলো আপনাদের প্রিলিতেই পড়া, সেই জিনিসগুলো একটু ভালোভাবে পড়া। 177 করছি, 78, 79, 81, 82, 85, 188। দেখি ইয়া বলেন, ভুইয়া 177টা বলেন। মামলা হবে। আজাদ সাহেব 178 বলেন। সরকার অনুমতি দিলে ওই 177 দ্বারাই যে বিধানটা বলছে, সেই অপরাধের বিচার কি অন্য জায়গা হতে পারে। আলম ভাই 181 তে কয়টা পয়েন্ট আছে বলেন, কি কি বলেন? হ্যাঁ, আত্মসাৎ চুরির বিচার কোথায় কোথায় হবে বলেন? জিনিস পাওয়া গেছে, চুরি যে জায়গা করছে, চোরাই মাল যে জায়গা পাওয়া গেছে, আত্মসাৎ যে জায়গা করছে, আত্মসাৎকৃত জিনিসপত্র যেখানে পাওয়া গেছে, অপহরণ যে জায়গা করছে, অপহরণকারীকে যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, যে কোনো জায়গায় মামলা হতে পারে। 181। রুবেল সাহেব 182-তে কি আছে? কিরকম চলমান, কত কিলোমিটার বেগে? জি, এটা কত? শুধু চলমান না, অনিশ্চিত কতিপয় কার্যের সমষ্টি, এক জায়গায় এক অংশ আর এক জায়গায়
আর একাংশ। সবগুলাই কত? 182। সজল সাহেব 185টা কি বলছে? যে বিচারটা করা যেত কয় কয় বা কত, মানে 2 বা ততোধিক আদালতে। দেখে আরমান সাহেব বলেন যে 188 ধারায় কি আছে? আপনি ভাই বলেন, বদরুল সাহেব বলেন। 188 ধারা। হ্যাঁ, আরাফাত সাহেব বলেন, আরাফাত বলেন বলেন। বাংলাদেশের কারো নাগরিক পৃথিবীর যে জায়গায় কোনো অপরাধ করুক না কেন, ওই বাংলাদেশের নাগরিককে বাংলাদেশে পেলে তারা বিচার করা যাবে। আর পরেরটা আসমা খানম বলেন। ধন্যবাদ। অনলাইনে যারা আছেন, এই যে আমরা যেটা পড়লাম, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? না স্যার। নাই স্যার। কিছুই নাই। ধরেন এই যে যে আমরা যে জিনিসটা পড়লাম যে ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান এবং বিচারের স্থান, এটা 5 মার্কের প্রশ্ন। সময় 20 মিনিট, লিখে দেখান। 177 থেকে 178, 179, 188 পর্যন্ত পড়লাম না? ধরেন 5 মার্ক, সময় 15 মিনিট, নট 20 মিনিট, এনে লিখে দেখান। মানে যা বসছেন মনের ভিতর কি আছে সেটা ইনস্ট্যান্ট একটু দেখতে চাই, কার মাথায় কি আছে। বুঝতে পারছেন? এখনই এই যে যা পড়লাম, 177, অনলাইনে যারা আছেন তারাও ভাই, সময় 15 মিনিট, 177 থেকে 188, আপনি কি বুঝতেন সেটা একটু দেখতে চাই। এই যে এই আলোচনা শুনে বুঝাইতে পারলাম কি? খাতা আছে যাচ্ছে না দেবো? লেখেন তারপরে। অনলাইনে যারা আছে আবারও বলি যে 177 থেকে 188 লিখে দেখান। 15 মিনিট সময়। জি। জি স্যার। আমরা 11-র ক নাম্বার প্রশ্নটা দেখি, যে অপরাধ আমলে আনা বা বিচারার্থে গ্রহণ বলতে কি বোঝেন। এখানে একটা জিনিস দেখেন, এই যে যে আপনারা যে পরীক্ষা দিলেন তার আগের বার, মানে 2022 সালের পরীক্ষায় জাবের সাহেবরা যেবার অ্যাডভোকেট হয়েছে, তো সেইবার এখানে এই প্রশ্নটা আসছে, অপরাধ বিচারার্থে গ্রহণ বলতে কি বোঝায়। বিচারার্থে গ্রহণ, তো অধিকাংশই লিখেছে ওই যে 241 থেকে 200, ওই যে ভাবছে যে বিচারার্থে গ্রহণ মানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার শুরু ওইটা। বুঝতে পারছেন? কিন্তু বিষয়টা তা না। টেকিং কগনিজেন্স, আমলে আনা আর বিচারার্থে গ্রহণ কি একই শব্দ? তো না, বিচারার্থে গ্রহণ আমলে আনা একই কথা। যদি বলতো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, তাহলে হতো ওই 241 থেকে ওটা, কিন্তু বলছে বিচারার্থে গ্রহণ। আমলে নেয় কিসের জন্য? আমলে নেয় যখন কারো জবানবন্দি নেওয়ার পর মনে হয়েছে যে এই ঘটনার প্রাথমিক সত্যতা আছে, তখন সে আমলে নেয় 190 ধারায়। আর 190 ধারায় আমলে নেওয়া মানেই 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তো আপনারা সাবধান থাকেন। আর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার পদ্ধতিগুলো কি কি? তো নর্মালি যে বিষয়গুলো হয় আর কি পরীক্ষার হলে, আহ, কিছু কিছু প্রশ্ন আপনারা কনফিউজ হয়ে যাবেন। গতদিন একটা প্রশ্ন পড়াইছিলাম যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, কি কি পদক্ষেপ নিতে পারে। তো এইটা কিন্তু গতদিন যে আমরা, অধিকাংশ যারা জানে না তারা লিখবে কি, যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে যে পদক্ষেপ গ্রহণ করতে পারে। যে জানে না সে 154 থেকে লেখা শুরু করবে, কিন্তু অ্যাকচুয়ালি ধারা কত? 149 থেকে 153। ঠিক আছে? তো দেখেন তাহলে আমরা বিচারার্থে গ্রহণ বা আমলে গ্রহণ বলতে কি বোঝায়, আর ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার পদ্ধতিগুলো কি কি। খুব সংক্ষেপে যদি বলি,
যে আমলে আনা বলতে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আমরা জানি ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, একটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে আর একটা হচ্ছে আপনার থানায়। তো ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো অভিযোগ জানালে সেটাকে বলে নালিশি মামলা। ম্যাজিস্ট্রেট প্রথমে জবানবন্দি নেয় 200 ধারায়। ওই যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে ঘটনার সত্যতা আছে, তাহলে উনি অপরাধ আমলে নিবে 190 ধারায়। আর আমলে নেওয়া মানেই হচ্ছে উনি ধরে নিয়েছে এই ঘটনাটা সত্য। আমলে নেওয়া মানে হচ্ছে হয় 204 ধারায় সমন দিবে অথবা ওয়ারেন্ট দিবে। আচ্ছা, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর উনার কাছে অনেকগুলো অপশন আছে, কোনোটাই করতে উনি বাধ্য না, উনি আমলে নিতে পারে। আমলে নেওয়া মানে 204 সমন অথবা ওয়ারেন্ট। উনি ইচ্ছা করলে তদন্ত দিতে পারে 202 ধারায়। 202 ধারায় উনি ইচ্ছা করলে তদন্ত দেয় নাই, উনি সরাসরি খারিজ করতে পারে 203 ধারায়। উনি ইচ্ছা করলে যথাযথ আদালতে দাখিলের জন্য ফেরত দিতে পারে কয় ধারায়? 201 ধারায়। উনি ইচ্ছা করলে যদি মনে হয় যে না এটা সিআর মামলা হবে না, এটা জিআর মামলা হওয়া দরকার, তাহলে 156(3) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্দেশ দেবে কিসের জন্য? এফআইআর হিসেবে রেকর্ডের জন্য। এফআইআর হিসেবে রেকর্ডের জন্য। তাহলে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আমলে নেওয়া 190(1)(ক। আমলে নেওয়া মানেই হচ্ছে ধরে নেওয়া কি সে এটা বিচারার্থে গ্রহণ করেছে। আর আমলে নেওয়া মানে হচ্ছে হয় সমন দিবে অথবা কি দিবে, ওয়ারেন্ট দিবে। কত ধারায়? 204 ধারায়। তাহলে দেখেন যে অপরাধ আমলে নেওয়া বা টেকিং কগনিজেন্স এর কোনো ব্যাখ্যা আইনে না থাকলেও আন্ডারলাইন করেন উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কগনিজেন্স শব্দের অর্থ আন্ডারলাইন করবেন ঘটনা সম্পর্কে অবহিত হওয়া। কগনিজেন্স শব্দের অর্থ কি? ঘটনা সম্পর্কে অবহিত হওয়া এবং বিচারিক ভাবে গোচরে নেওয়া, আন্ডারলাইন করেন। সো যদি বিচারার্থে গ্রহণ না আইসা যদি আসে বিচারিক ভাবে গোচরে নেওয়া বলতে কি বোঝায়? তাহলে কি হবে? একই। জি। আদালত বা ট্রাইব্যুনাল অপরাধের বিষয়ে নয় বরং অপরাধের বিষয়টি আমলে গ্রহণ করে। আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নালিশ বা পুলিশ প্রতিবেদনে বর্ণিত অপরাধের বিষয়ে তার বিচারিক মন প্রয়োগ করা মাত্রই বলা হয় যে কগনিজেন্স বা বিচার অর্থে অপরাধ আমলে নেওয়া হয়েছে। বিচারিক মন আসলে কি? দেখেন, যখন আদালত অভিযোগ সম্পর্কে অবহিত হয় এবং নালিশ বা পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্যের উপর মনোনিবেশ করে এবং আনীত অভিযোগ প্রমাণিত হবে অথবা একটি অপরাধ প্রমাণিত হবে মর্মে সন্তুষ্ট হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত দেয়, তখন বলা হয় যে আদালত উক্ত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছে। বল দিবেন ফৌজদারি কার্যবিধির 190 ধারায় অপরাধ আমলে গ্রহণ বিষয় বলা হয়েছে। কত ধারায়? অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন 200 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি গ্রহণ করার পরে বল দিবেন 204 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করলে ম্যাজিস্ট্রেট 190 ধারায় কোনো অপরাধ আমলে শিখছো এই উত্তর ভাড়া যাও তাহলে অপরাধ আমলে নেওয়া বলতে এখানে বেশ দুইটা ধারা রিলেটেড। আমলে নেবে 190 ধারায়, আমলে নেওয়া মানে সমন বা ওয়ারেন্ট দেওয়া কত ধারায়? 204 ধারায়। আমলে সরাসরিও নিতে পারে, আবার তদন্ত প্রতিবেদন আসার পরেও নিতে পারে। আমরা চলে আসি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি। দেখেন, একই বেশ দুইটা আসছে, তাহলে ফেরত দেন। কোনটা আসে নাই? কোনটা আসে নাই? আচ্ছা, পাশের জনেরটা একটু দেখেন, পরে আমি যাওয়ার সময় প্রিন্ট দিয়ে দিচ্ছি। বা আপনার কাছে একটা আছে না, ওইটা দেন, আমি আপনার যাওয়ার আগে দেবানি। আর একটা আছে না, ওইটা দেন। দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি ওটা আবার ফেরত দিয়েন, মানে আপনার যার আগে একটা পেজ দিয়ে দিতে পারি। জাস্ট দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি 190 ধারায় বর্ণনা করা হয়েছে। এই ধারার বিধান অনুযায়ী আন্ডারলাইন করবেন নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। আমাদের প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন, যে নিম্নের কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, তাহলে এনরা দুইজন পারে কোথায়? মেট্রোপলিটন এলাকায়।
আর চিফ জুডিশিয়াল পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, আর ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই তিনজন হচ্ছে কোথায়? জেলা পর্যায়ে। তাহলে জেলা পর্যায়ে গিয়ে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে? তাদেরকে বিশেষ ক্ষমতা দিলে পারে, বিশেষ ক্ষমতা না দিলে কি পারে না। এছাড়া দেখেন 190-4 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও অপরাধ আমলে নিতে পারে যদি তাদেরকে কি দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়। উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ 190 ধারায় গোল দিবেন 3টি উৎসের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। 3টা উৎস হচ্ছে কি কি দেখেন? এক, নালিশের ভিত্তিতে 190 ক। 2, পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 খ। মানে 1 নাম্বার হচ্ছে সিআর মামলা আমলে নেয় 190 ক। জিআর মামলা আমলে নেয় কত? 190 খ। তথ্য বা নিজস্ব জ্ঞান বা সন্দেহবশত কোনো তথ্য পেলে 190 ক। অর্থাৎ ম্যাজিস্ট্রেট নিজে নিজেও কোনো অপরাধ আমলে নিতে পারে 190 ক। তারপরে দেখেন যে উপরে উপর্যুক্ত 3টি উৎসের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অনুসরণ করে অপরাধ আমলে নিবে তা আইনে সরাসরি বলা নাই, তবে ফৌজদারি কার্যবিধি এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। আমরা ওই যে 3টা একটু পড়বো। দেখেন 1 নাম্বার, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। অপরাধ সংগঠনকারী ঘটনাসমূহ উল্লেখ করে দাখিলকৃত নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় আন্ডারলাইন করেন 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন অভিযোগ দায়েরকারী জবানবন্দি গ্রহণ করা। তাহলে তার যে জবানবন্দি গ্রহণ করতেছে কত ধারায়? 200 ধারায়। এছাড়া নারাজি পিটিশন গ্রহণ করার পর, এটা একটু আন্ডারলাইন করেন, নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে। ধরেন নারাজি তো কোন, তানভীর সাহেব, নারাজি প্রতিবেদন দেওয়া যায় কোন মামলায়? জিয়ার না জিয়ার? প্রথমে শেয়ার বললেন কেন? নারাজি প্রতিবেদন শেয়ার মামলায়ও দেওয়া যায়, বাট জিয়ার মামলা আমরা জানি যদি জিয়ার মামলায় নর্মালি আমলে নেয় 190 খ, কিন্তু জিয়ার মামলায় যদি নারাজি দেয় তাহলে নারাজি প্রতিবেদন আমলে নিবে কততে? 190 ক। আপনি একটা জিনিস মনে রাখবেন, নারাজি শেয়ার মামলায় হোক বা জিয়ার মামলায় দেওয়া হোক, নারাজি আমলে নিলে 190 ক, 190 ক। ঠিক। পরেরটা দেখেন, পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190 খ ধারায় ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সমাপ্ত করে চার্জশিট প্রদান করলে উক্ত চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। শুধু চার্জশিট না, যদিও বলছে চার্জশিটের কথা, তো ওই জায়গায় চার্জশিট না, উনি ফাইনাল রিপোর্টও কি আমলে নিতে পারে। ওনার ক্ষমতা বলে উনি ফাইনাল রিপোর্ট আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। এই যে যে অব্যাহতিটা দেয়, যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে যদি কারো অব্যাহতি দেয়, আনোয়ারুল হক সাহেব বলেন কত ধারায় দেয়? তানভীর বলেন। আপনি যে আরে মাথা নোড়ালেন মানে আপনি উত্তর জানেন। 173 তো হয় নাই। পুলিশ 202(2) খ। এই যে যে অব্যাহতিটা দেয় এটা কত? 202(2) খ। কিন্তু যেহেতু পুলিশ চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে, আন্ডারলাইন করে এটা, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। চূড়ান্ত প্রতিবেদন মানে কি? ফাইনাল রিপোর্ট, যেমন আমলে নিয়ে থাকে চার্জশিটের ভিত্তিতে। আন্ডারলাইন করেন বা হাইলাইটার থাকলে এটা দেখেন, আব্দুল সালাম বনাম রাষ্ট্র 36 ডিএলআর এডি 58। আব্দুল সালাম বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে চার্জশিট না, ফাইনাল রিপোর্ট দিলেও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে অপরাধ আমলে নেওয়ার। আব্দুল সালাম বনাম রাষ্ট্র কত ডিএলআর? 36 ডিএলআর এডি 58। এটা আমরা প্রিলিমিনারি থেকে পড়ি, তো আপনার মনে থাকা উচিত। তারপরে দেখেন মামলায় বলা হয়েছে যে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়।
বরং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক দাখিলকৃত নথিতে অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেট চার্জশিটও আমলে নিতে পারে, আবার কি ফাইনাল রিপোর্ট আমলে নিতে পারে। কি করবে ওটা ওনার ইচ্ছা, উনি কোনোটা করতে পারতো না। মাথা গরম হয়ে গেছে বেশি না? প্রিন্টার বেশি গরম হইলে কি হয় জানেন? কি হয়? ভিতরে পাতা জ্যাম হয়ে যায়, ওই গোছায় যায়। তাই আপনার মাথা গরম হয়ে গেলে কি হয়? উল্টো উল্টা বলেন। দেখেন, এটাই করছে এই যে দেখেন। আচ্ছা, অন্য কোন উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আন্ডারলাইন করেন, ধারা 190 ক ধারা অনুসারে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে সন্দেহবশত কোনো তথ্য পেলে অপরাধ আমলে নিতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিতে পারে, 190 কতে পারে। ওনার কাছে কেউ কোনো অভিযোগ করে নাই, উনি নিজেই ধরেন পত্রিকাতে খবর দেখছে বা অন্য কোনো মারফত জানছে, তো সেক্ষেত্রে নিজেই অপরাধ আমলে নিতে পারে। কততে? এই রুবেলের মনে আছে কিনা বলেন তো, 190 গতে যদি অপরাধ আমলে নেয় তাহলে অভিযুক্ত ব্যক্তি মামলা স্থানান্তরে আবেদন করবে কত ধারায়? রুবেল আসামি যার বিরুদ্ধে আমলে নিল সে মামলাটা স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? 191 ধারায়। 191 ধারায় আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট বলবে যে আমি যেহেতু আমলে নিছি, আপনি ইচ্ছা করলে এই মামলা আমার কাছ থেকে ট্রান্সফার করে নিতে পারেন। বা ম্যাজিস্ট্রেট না বললেও যিনি আসামি তিনি আবেদন করতে পারে কত ধারায়? 191 ধারায়। 191 ধারায়। ধন্যবাদ। তো আমলে নেওয়ার পদ্ধতি এটাই। আমরা যদি ওই যে প্রশ্নটা পড়তেছিলাম সেটার খ অংশ যদি দেখেন, খতে বলছে যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি? দায়রা আদালত আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে কোনো অপরাধ আমলে নিতে পারে কি? মানে দায়রা আদালতের গঠন সম্পর্কে রুবেল কত ধারায় বলছে? কত? 9 ধারা, 9। আপনি হলো বেশি ঠান্ডা হয়ে গেছেন আর মিন্টু গরম হয়ে গেছে। দেখেন, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি। প্রথম কথা হলো দায়রা আদালত আমলে নিতে পারে 193 ধারায়, বাট এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, মানে উনি সরাসরি অপরাধ আমলে নিতে পারে না, ওনার কাছে পাঠাবে ম্যাজিস্ট্রেট, তারপরে আমলে নিবে কত ধারায়? 193 ধারায়। জি, দেখেন, আহ মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে, আন্ডারলাইন করেন, অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পরে 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ আমলে নিতে পারে। সুতরাং আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে, আন্ডারলাইন করবেন, দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দায়রা আদালত আমলে নাই কত ধারায়, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে? পারে না। তারপরে দেখেন যে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক কোনো অপরাধ আমলে নিতে পারে না। হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে আদি আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। আচ্ছা, বলেন তো নারী শিশুর মামলা কোর্টে দায়ের, ট্রাইব্যুনালে দায়ের করা যায় কিনা? নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন কোন মামলা সরাসরি ট্রাইব্যুনালে দায়ের করা যায় কিনা? এটা হলো আমাদের জিলকত সাহেবের প্রশ্ন বাইবার। ওনারা শিখাই দিয়েছিলাম, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় করে নর্মালি আগে থানায় করতে হবে, থানায় গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কোথায়? ট্রাইব্যুনালে। এই কারণে এফিডেভিট সহকারে করে। তো নর্মালি হয় কি যে আমরা সাধারণত থানায় যাই না, থানায় না যায় না যেই বলি কি যে গেছিলাম। তো ওইটা প্র্যাকটিক্যালি তাই দেখছেন, সিলকত কোর্টে ওই এই দেখছে, তো এ দেখে ভাবছে তো সরাসরি ট্রাইব্যুনালের কাছে দায়ের করা যায়, বাট অ্যাকচুয়ালি ওই জায়গা কি কি বলা থাকতে হবে যে আগে সে গেছিল কোথায়? হ্যাঁ, থানায় না পাওয়ার কারণে তারপর হলো এই জায়গা আসছে।
আচ্ছা, আমাদের প্রশ্ন শেষ। এই যে যে প্রশ্নটা আমাদের আমাদের এই সাজেশনের অংশ না, বাট আপনার জানতে হবে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম। অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম। দেখেন, আমরা যখন নালিশি দরখাস্তর সংজ্ঞা পড়েছিলাম ওই জায়গা বলা আছে যদি কোনো ঘটনা ঘটে, ঘটনা সম্পর্কিত জ্ঞাত যে কোনো ব্যক্তি লিখিত বা মৌখিক আকারে কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নালিশ দায়ের করতে পারে। অর্থাৎ এই জায়গায় যদি কোনো চুরি ঘটনা ঘটে, যার সম্পত্তি চুরি গেছে তারই যে মামলা করা লাগবে এমন কোনো কথা নাই, অন্য কোনো ব্যক্তিও কি মামলা করতে পারে। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলো আইনে বলে দেওয়া হয়েছে যে অমুক ব্যক্তিকেই দায়ের করতে হবে, না হলে অপরাধ আমলে নেওয়া হবে না। এই 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 এইগুলোকে বলে বিশেষ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম। এটা আলোচনা করা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারা থেকে 199। 195 থেকে কত? 199। যেরকম আমরা যদি 195 ধারাটা প্রথমে দেখি, দেখেন ধারা 195 দণ্ডবিধির 1860-এর 172 থেকে 188 ধারার অপরাধ। 172 থেকে 188 ধারার কি অপরাধ আছে আমি বলি। দেখেন, যে সমন দিছিল, আসে নাই, সরকারি কর্মকর্তা সমন দিছে, আসে নাই, আদালত সমন দিছে, আসে নাই, সমন গ্রহণই করে নাই, আইসে শপথ বাক্য পাঠ করে নাই, তারপরে 144 জারি করছে, নির্দেশ কি করছে? ভঙ্গ করছে। 145 ধারার আদেশ দিছে, নির্দেশ কি করছে? ভঙ্গ দিছে। তাইলে এই যদি কোনো সরকারি কর্মকর্তার সাথে কোনো অপরাধ করা হয়, তাহলে ওই মামলা ওই সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে মামলা দায়ের করতে হবে, বা তার অধীনস্থ কোনো ব্যক্তির মাধ্যমে সে দায়ের করতে পারে। উনি ছাড়া, ধরেন পুলিশ একজনের সমন দিয়েছিল 161 ধারায় সাক্ষী তলব করে, তানভীরের সমন দিয়েছে, তানভীর আসে নাই, তাহলে তানভীর এই জায়গায় 172 অথবা 74 ধারায় দণ্ডিত হবে। কিন্তু এই মামলাটা করতে হবে কাকে? ওই পুলিশ অফিসারকে। উনি ছাড়া যদি অন্য কেউ করে তাহলে হবে না। তাহলে দেখেন, 172 থেকে 188 ধারা অপরাধ, অর্থাৎ সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধটি আদালত আমলে নিবে না। তাহলে এই জায়গায় যদি সরকারি কর্মকর্তার সাথে কোনো ঘটনা ঘটে বা কোনো সরকারি কর্মকর্তা যদি সংক্ষুব্ধ হয়, তাহলে মামলা করতে হবে সরকারি কর্মকর্তাকে, অন্য কেউ করলে কিন্তু আমলে নেওয়া হবে না। পরেরটা দেখেন, কোন আদালতের কার্যক্রমে দণ্ডবিধির 193 ও 194, তানভীর 193 কি আছে? 193-তে কি আছে দণ্ডবিধির? হুম, আসমা খানম তো করে ফেলাইছেন। 193-তে কি আছে বলেন? মিথ্যা সাক্ষ্য দান। আর 193 আর 94 মধ্যে পার্থক্য বলেন, ওইটা লেখা নাই এই জায়গা, ওইটা বলেন। দণ্ডবিধি তো শেষ করলাম কয়দিন আগেও, আমরা ক্লাস টেস্ট হইলো। 193-তে আছে মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি 3 বছর 7 বছর, বিচারিক কার্যক্রমে দিলে 7, অন্যান্য ক্ষেত্রে দিলে কত? 3। আর মিথ্যা সাক্ষ্যদান যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দেয় তাহলে শাস্তি কত? 194। 194। যদি মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে তারও মৃত্যুদণ্ড, আর অন্যান্য ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড। এখন দেখেন, আপনি একটা মামলার বিচার চলতেছে, সেই বিচারে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, অথবা এই যে দেখেন 211 ধারা, 228 ধারা, 211 ধারায় কি বলছে আমানুর সাহেব? 211 ধারায় কি আছে দণ্ডবিধি? সিনিয়র শুনলে কিন্তু জারি দেবেন। 211-তে কি আছে? দিয়ার মামলা বা এজাহারের ভিত্তিতে যে মামলা দায়ের করছে সেই মামলা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। কি হয়েছে? 211 মনে আছে নাকি? 211 মনে নাই। 211 মনে আছে, 211 মনে নাই। জি, জি। তো নারী শিশুতে যেরকম মিথ্যা মামলা দায়ের করলে হয় কততে? 17 ধারায়। 17 ধারায় ঠিক একই ভাবে দণ্ডবিধিতে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে তাহলে সেক্ষেত্রে তার যে যে বাদী মিথ্যা মামলা দায়ের করলো তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 211 ধারায়। 211 ধারায়। এছাড়া 228 ধারায় বলছে আপনার আদালত অবমাননা, 463, 471 এ জায়গা বলছে জালিয়াতি। এগুলা বলছে কি? জালিয়াতি। তাহলে শুনেন, ধরেন একটা হত্যা মামলার বিচার হচ্ছে, একজন এসে মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা খাইছে,
তাহলে ওই হত্যা মামলায় যা হোক না কেন, এই যে যে মিথ্যা সাক্ষ্য দিল, এটা স্বয়ং একটা নতুন অপরাধ, স্বয়ং একটা কি নতুন অপরাধ। অথবা একটা মামলার বিচারে আপনি জাল দলিল দেখাইছেন, জালিয়াতি করছেন 463-তে, আপনি একটা সিগনেচার, আপনি একটা আনছেন, এনআইডি কার্ড দেখাইছেন, ওটা বানানো হচ্ছে কি, আদালত ধরছে যে এটা তার না, এটা জালিয়াতি করে বানাইছে, তাহলে ওই মামলার ফলাফল যা হোক না কেন, এই যে যে এই যে যে জমা দিলেন, ওই যে নতুন একটা অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে এই ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানের মামলা বা জালিয়াতির মামলা ওই আদালতকেই করতে হবে। কাকে? আদালতকে, বা আদালতের নির্দেশে অন্য কেউ করতে পারে, সরকারি কর্মকর্তা। বুঝতে পারছেন? ওই আদালতে যদি অন্য কোনো উকিল মামলা করে, হবে? হবে না, কারণ 195 ধারায় বলা আছে, এই যে দেখেন, যে কোনো আদালতের কার্যক্রমে 193 এবং 194 ধারার মিথ্যা সাক্ষ্য দান, 211, 228 ধারায় বা 463, 471 ধারা দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে উক্ত আদালত বললেন, উক্ত আদালত বা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ, যদি চিফ স্যারের কোর্টে দেয়, তাহলে চিফ স্যার মামলা করবে, অথবা চিফ স্যার অধীনস্থ কার? দায়রা জজের। তাহলে মামলা করবে কি? দায়রা জজ। দায়রা জজ অধীনস্থ সে আদালতে লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। তাহলে চিফ স্যারের কোর্টে যদি কেউ জাল দলিল দেখায়, তাহলে চিফ স্যারকে ওই জাল দলিল বিষয়ে বাদী হয়ে মামলা করতে হবে, বা ওনার নির্দেশে কোনো কর্মচারীও করতে পারে। উনি যদি না করে, এছাড়া আর কে করতে পারে? দায়রা জজ। দায়রা জজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে 195 ধারায় যে জিনিসটা বোঝা গেল, যে মিথ্যা সাক্ষ্য দান বা সরকারি কর্মচারীর সাথে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে ওই সরকারি কর্মচারী বা ওই আদালত বা ওই আদালত যার অধীনস্থ, তাকেই মামলা দায়ের করতে হবে। এটাই বলছে কততে? 195। ধরেন এই প্রশ্নের অংশ না, আমি আগে একদিন বলছিলাম, যদি এরকম হয় যে চিফ স্যারের কোর্টে একটা মামলায় এক পক্ষ মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা খাইছে, তো ওই মামলায় যা হোক না কেন, মিথ্যা সাক্ষ্য দান স্বয়ং একটা নতুন অপরাধ না? এখন ধরেন আসামি বাদী পক্ষ মিথ্যা সাক্ষী দিতে এসে ধরা খাইছে, এখন তাইলে সংক্ষুব্ধ কে? আসামি পক্ষ। তাইলে আসামি পক্ষ চাইতেছে মিথ্যা সাক্ষ্য দানের জন্য ওর বিরুদ্ধে যেন কি হয়, মামলা হয়। তাই এক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী মামলা করলে হবে বাদী হয়ে? হবে? হবে না। মামলাটা করতে হবে কাকে? যে কোর্টে সাক্ষ্য দিছে সেই কোর্টের যে বিচারক, তাকে, বা ওনার নির্দেশে অন্য কোনো ব্যক্তি, মানে ওই কোর্টেরই কর্মচারী হতে হবে। আচ্ছা, এখন ধরেন আপনি যাই চিফ স্যারের কাছে দরখাস্ত দিলেন যে উনি স্বপ্রণোদিত হয়ে মামলা করে নাই, কিন্তু আপনি তো সংক্ষুব্ধ, তাহলে আপনি ওনাকে মামলা করার জন্য দরখাস্ত দিবেন কত ধারায় জানেন? কত ধারায়? 473 ধারায়। মানে 465। আপনি 473 ওনাকে মনে করাই দেবেন যে ওনার এই যে আপনার কোর্টে একটা মামলা হয়েছে, এই মামলা আপনাকেই দায়ের করতে হবে, ফৌজদারি কার্যবিধির 195 ধারায় এই কথাই আছে। আপনি যদি মামলা না করেন, তাহলে আমি মামলা করে দিলে কিন্তু অপরাধ আমলে নিবে না। তো এই মামলা কাকেই করতে হবে? আপনাকেই করতে হবে। ওনার কাছে দরখাস্ত দিলেন আপনি 476, 476, জি না, 476 দ্বারাই, ঠিক আছে। উনি দরখাস্তটা না মঞ্জুর করে, ওনার আপনার প্রতি অসন্তুষ্ট, যে না মামলা টামলা হবে না, ওই দরখাস্ত কি করে দিছে? না মঞ্জুর। এখন চিফ স্যার কার অধীনস্থ? দায়রা জজের কাছে যে আপনি আবেদন করবেন 476 ক, 473, যে এর অনার অমুক তারিখে অমুক ঘটনা ঘটছে, চিফ স্যারের কাছে এত ধারায় দরখাস্ত দিয়েছিলাম, উনি মামলা করে নাই। এখন 476 ক ধারায় বলা আছে যে উনি না করলেও আপনি এই জায়গায় অভিযোগ দায়ের করতে পারেন। বুঝতে পারছেন? উনিও ধরেন কি করছে, নামঞ্জুর করে দিয়েছে। তাহলে ওনার এই যে যে আদেশ, দায়রা জজের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে 476 খ ধারায়। 476 খ ধারায় কোন আদালতে? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে 195 সাথে 476, 476 ক আর 476 খ এর সম্পর্ক কোথায়? নর্মালি আমরা যখন 473 খ পড়ি, আমরা পড়ি, মুখস্থ পড়ে যাই যে দেওয়ানি, রাজস্ব ও ফৌজদারি আদালত যদি কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে কোনো আদেশ দেয়, তাহলে 473 খ ধারে আপিল করা যায়। কিন্তু যদি জিজ্ঞেস করেন যে আপিলটা আসলে কি, এই ব্যাখ্যা করতে গেলে আমার 195 লাগবে, 476 লাগবে, 476 ক লাগবে, তারপর 476 শুধু এটাই না, দণ্ডবিধির 172 থেকে 188 লাগবে, 193 লাগবে, 194 লাগবে। এটাতে বুঝাইয়ে তারপরে বলতে হবে। যাই হোক,
আমরা চলে আসি 193 ধারায়। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন আন্ডারলাইন করেন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইত্যাদি অপরাধের ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রথমে এবার এবার প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের একটা প্রশ্ন আসছে যে রাষ্ট্রদ্রোহিতা বলতে কোনটাকে বোঝায়? রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, সরকারের বিরুদ্ধে অপরাধ, সরকারের নিয়ে ব্যঙ্গাত্মক কিছু লিখলে বললে কোনো কিছু করলে সেটাই কি রাষ্ট্রদ্রোহিতা। তো রাষ্ট্রদ্রোহিতা ধরেন তানভীর সরকারের নিয়ে বাজে কবিতা লিখছে বা ফেসবুকে বারবার স্ট্যাটাস দিয়েই যাচ্ছে, এখন আমি আপনি গিয়ে যদি তানভীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করি অপরাধ আমলে কি নিবে? নিবে না। এই জায়গা এই যে দেখেন সরকার সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। 197 বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গোল দিবেন বিরুদ্ধে। 195 হলো বিচারক বা সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলা করে, ওনাকেই করতে পারে। 197 হলো যখন আপনি সরকারি কোনো কারো বিরুদ্ধে কি মামলা করবেন, একজন সাধারণ ব্যক্তি যদি মামলা করে, কোন মামলার ক্ষেত্রে সরকারের অনুমতি ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। আন্ডারলাইন করেন, সরকারের অনুমতি ছাড়া অপরাধ আমলে নেওয়া হবে না। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, ওটা আপনাদের বিষয়বস্তু না। যে হাইকোর্ট এই বিধান বাতিল করে দিচ্ছে সেটা আর এক মামলার বিষয়বস্তু। তো যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে মামলা করলে আমলে নেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, সেটা হলো অন্য কথা। বাট আপনাদের পরীক্ষায় যদি আসে তাহলে মনে রাখতে হবে কি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে অবশ্যই আমলে নিতে হবে। এখন আসনা কানুন বলেন যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নর্মালি এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কখন মামলা করলে সরকারের অনুমতি ছাড়াই আমলে নিতে পারবে আর কখন সরকারের অনুমতি ছাড়া আমলে নিতে পারবে না। সরকারি কর্মকর্তা যদি কাউরে খুন করে, ধরেন সরকারি কর্মকর্তা একজনের চেক দিছে তার ব্যক্তিগত কাজের জন্য, তার বিরুদ্ধে যদি চেক ডিজনারের মামলা করে তাহলে এই জায়গা কি আমলে নিতে সরকারের অনুমতি লাগবে কিনা? আমলে নিতে সরকারের অনুমতি লাগবে না, বুঝতে পারছেন? কিন্তু যদি ওই ম্যাটারটা অফিসিয়াল ম্যাটার হয়, মানে তার অফিসিয়াল কর্মকাণ্ড সম্পর্কিত যদি আপনি মামলা করেন, সেই ক্ষেত্রে কি লাগবে? অনুমতি লাগবে। 198 দেখেন, গোল দেন, চুক্তিভঙ্গ, মানহানি বা দিগামিতার অপরাধের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ ছাড়া অপরাধ আমলে নেওয়া। যেমন এই দেখেন তানভীরে জিজ্ঞেস করি, তানভীর কি সুন্দর ভুল বলে। তানভীর, দিগামিতা কাকে বলে? আর একটা স্বামী নিল। এখন আরো স্পষ্ট ভাবে বলেন যে স্বামীর সাথে কি তার সম্পর্ক আছে কিনা, বৈবাহিক সম্পর্ক আছে কিনা নাকি নাই, বলেন। কে কি করছে? নাসির সাহেব কি করছে বলেন। হ্যাঁ, দিগামিতা জিজ্ঞাসা করছি যে দিগামিতা, আপনি বললাম যে দিগমিতার অপরাধের ডেফিনেশন কি সেটা বলেন। দিগামিতার অপরাধ কার ক্ষেত্রে প্রযোজ্য বলেন? পেনাল কোড মোট কয়বার পড়ছেন আমার কাছে? প্রথমবার পড়ছেন 3 বার, আর এবার পড়ছেন 1 বার, 4 বার, লিখিত পড়ছেন 1 বার, মোট 5 বার। দিগামিতা তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না, বা মুসলিম কি মানে হিন্দু পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু দিগামিতা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দিগামিতার অপরাধে কে দণ্ডিত হতে পারে, স্বামীও দণ্ডিত হতে পারে অথবা কি স্ত্রীও দণ্ডিত হতে পারে। দিগামিতা কাকে বলে? এক স্বামী বা এক ওয়াইফের সাথে আপনার বৈবাহিক সম্পর্ক আছে, থাকা অবস্থায় যদি আপনি আর একটা বিয়ে করেন তাহলে সেটাকে বলে কি দিগামিতা। যেরকম মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারে কারণ তার শরিয়া আইন পারমিট করছে,
মানে মুসলিম আইন অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করলে সেটা অপরাধ না। সো এই ক্ষেত্রে দণ্ডবিধি অনুযায়ী এটা অপরাধ হবে না। কিন্তু মুসলিম নারী এক স্বামী থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করে, এটা আমাদের ধর্মে আছে যে একজন মহিলা তার এক স্বামী থাকা অবস্থায় অন্য বিয়ে করা যাবে না। সো এই ক্ষেত্রে মুসলিম মহিলা যদি এক স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে, তাহলে সে দ্বিকামিতার দায়ে দণ্ডিত হবে। ঠিক একইভাবে হিন্দু পুরুষের ক্ষেত্রে এটা অপরাধ না। অপরাধ কার ক্ষেত্রে? মহিলার ক্ষেত্রে। কিন্তু আবার যদি এইভাবে চিন্তা করেন যে গারো বা সাঁওতাল মহিলা, কে দুইজনের একজন যে কোনো একজন হবে, তারা একসাথে একাধিক ওয়াইফ, একসাথে মহিলা একসাথে একাধিক স্বামী গ্রহণ করতে পারে। ধরেন একজন সাঁওতাল মহিলা যদি তার 5টা স্বামী, তাহলে সে কি এই 400, আমাদের দণ্ডবিধির 494 দ্বারা দ্বিকামিতার জন্য দণ্ডিত হবে কিনা? হবে না। ঠিক আছে। তাহলে এখন এই চুক্তিভঙ্গ মানহানি বা দ্বিকামিতার মামলা করবে কে? সংক্ষুব্ধ ব্যক্তি। সংক্ষুব্ধ এই জায়গা ব্যক্তি বোঝানো হচ্ছে স্বামী বা স্ত্রী। তানবীরের বাসার পাশে এক মহিলা, ধরেন সে 2টা বিয়ে করছে, 2 স্বামী আছে। কারণ তানবীর মামলা 494 ধারা মামলা করলে আমলে নিবে কিনা? নিবে। তানবীর সংক্ষুব্ধ হইলে হবে না। আচ্ছা, 199 দেখেন। 199 ধারা বলতেছে দণ্ডবিধির 497 এবং 498 ধারায়, 497 ছিল ব্যভিচার। ব্যভিচার মানে হলো বিবাহিত নারীর সাথে সম্পর্ক স্থাপন করা। আর 498 আছে বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধের ক্ষেত্রে উক্ত নারীর স্বামীর বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত মহিলার তত্ত্বাবধানকারীর অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া। ধরেন স্বামী বিদেশে থাকে, ওয়াইফের সাথে যদি কেউ ব্যভিচার করে, পরক্রিয়া করে, তাহলে স্বামী তো আর দেশে নাই, তাহলে মামলা করবে ওয়াইফ যার তত্ত্বাবধানে আছে সে। আর সরাসরি যদি স্বামী থাকে দেশে, তাহলে মামলা করবে কে? স্বামী। এই দুইজন ছাড়া অন্য কেউ মামলা করলে কিন্তু অপরাধ আমলে নেওয়া হবে না। আপনি পাড়া প্রতিবেশী একজন জানেন যে অমুক মহিলা ব্যভিচার করতেছে, পাড়া প্রতিবেশী হিসেবে মামলা করলে হবে? আমলে নিবে? এ জায়গা আমলে নিবে না। কত ধারায় বলা হয়েছে? 199। 199। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। মঙ্গলবার পড়া আছে, আসবেন ইনশাল্লাহ। আর এই পড়া তো মিস করবেন না। জি, সিআরপিসি পড়া তো যে দিছিলাম না, 1 আর 2 দিছিলাম, 3 4 পড়বেন, লেখাবো। আজকে তো লেখানোর কত সুযোগ নোট হলো না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ওই যে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্যার যে ঘোষণামূলক মামলার যে যে 4টা 5টা যে প্রবলেম ছিল স্যার, ওইগুলা একটু দেওয়ার কথা ছিল স্যার, একটু যদি দিয়ে দিতেন এটা কাইন্ডলি। ভালো কথা। আপনাদের ওই কি হয়েছে ভাই? 4টা 5টা কি বলেন? স্যার এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্যার যে প্রবলেম ছিল 5টা, ওগুলা স্যার যে মানে কি দিয়ে দিবেন বলছিলেন, ওগুলা তো পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে। সময় সলভ করা স্যার। আচ্ছা সাহেব কি নোট তো এখন মধ্যে ব্যস্ত, নোট কি পরে নেবেন? আচ্ছা ঠিক আছে।